সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চায়না বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ভুইয়া। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, এখন বর্তমানে বাংলাদেশ এবং চায়নার সম্পর্কটা কেমন? আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, আমার মনে হয় এখন বাংলাদেশ এবং চায়নার সম্পর্কটা সর্বোচ্চ শিখরে আছে। কারণ 1975 সাল থেকে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা শুরু হয়, আজকে 2025-এ আমরা এটার 50 বছর পূর্তি পালন করছি, এবং 50 বছরে আজকের এই দিনে চায়না এবং বাংলাদেশের সম্পর্কটা এক ধরনের অন্যরকম উচ্চতায় অলরেডি চলে গিয়েছে, বাট ভবিষ্যতে আরও উপরে যাওয়ার অনেক বেশি স্কোপ আছে। আচ্ছা, আমরা আসলে সকলেই মোটামুটি জানি, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, যে হ্যাঁ, চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক ভালোর দিকে যাচ্ছে। সো চায়নার সাথে বাংলাদেশের কি কি বিষয় নিয়ে কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? চায়নার সাথে বাংলাদেশের বেসিক্যালি সকল বিষয় নিয়ে, মেজরিটি অনেক বিষয় নিয়ে কাজ করা আছে। কারণ চায়নার আপনি যদি দেখেন, আজকের চায়না বা 1980-র আগের চায়নায় বিশাল একটা ডিফারেন্স আছে। তো চায়না, আজকের এই চায়না তৈরি হওয়ার পেছনে চায়নার অনেক রকমের পরিশ্রম, চায়নার অনেক রকমের প্ল্যানিং, এবং চায়নাও আপনি জানেন যে একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, 140 কোটির উপরের লোক। বাট চায়না দেশও বড়, বাংলাদেশ ছোট দেশ হিসেবে বাংলাদেশও বিশাল একটা জনসংখ্যা। তো 18-20 কোটি লোকের এই জনসংখ্যার দেশে আমরা কিন্তু চায়না থেকে অনেক কিছু ম্যাপিং করতে পারি, চায়না থেকে অনেক কিছু শিখতে পারি। লেটস সে চায়নাকে আমরা বলতাম, একসময় বলা হতো যে সারা ওয়ার্ল্ডের যাবতীয় যা কিছুই তৈরি হতো মেজরিটি চায়নাতেই তৈরি হতো। সো ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ছিল। তো সেইখান থেকে চায়না আস্তে আস্তে ট্রান্সফরমেশন করে এখন রিসার্চ বেসে চলে যাচ্ছে। তো বাংলাদেশের এখন যে আমাদের যে বর্তমানে আমরাও একটা উন্নয়নশীল জাতি, তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা আমার মতে প্রথমে আমরা স্ট্রং করতে পারি। অলরেডি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যথেষ্ট স্ট্রং পজিশনে আছি, বাট অন্যান্য সেক্টরগুলো আমরা মনোযোগ দিতে পারি, এবং এগুলো সব আমরা চায়নার যে 20 থেকে 40 বছর যে ট্রান্সফরমেশন, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বা শিক্ষা নিতে পারি। আচ্ছা, শেখার কথা থেকে আসছে যে এখন কিন্তু অনেকে পড়ালেখার জন্য প্লাস বিজনেসের জন্য চায়নাতে যাচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? চায়নাতে আসলে বিজনেসের জন্য এখন না, অনেক আগে থেকে যাচ্ছে। লেটস আমিও চায়নায় পড়াশোনা করা, তা আমরা যখন 2003-4-এ যাই, সারা বাংলাদেশ থেকে আমরা 5 জন বা 6 জন যাই, আমি যদি ভুল রিকল না করে থাকি। বাট এখন প্রতি বছরই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট চায়নায় পড়াশোনা করতে যাচ্ছে। ইন এ সেন্স আই থিঙ্ক ইটস এ গুড থিং, কারণ চায়না এডুকেশন সেক্টরও যথেষ্ট পরিমাণে এভরি ইয়ার দে আর ইমপ্রুভিং। সো বাংলাদেশের স্টুডেন্টরা চায়নায় গিয়ে নট অনলি ওরা একাডেমিক শিক্ষা লাভ করছে, অন টপ অফ দ্যাট ওরা একটা নতুন একটা ভাষাও শিখে নিতে পারছে। তো চাইনিজ ভাষা শুধু চাইনিজ ভাষা শেখা থাকার কারণে ওরা দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাশ করে আসার পরে অ্যাভেলেবল অপরচুনিটি ওদের জন্য ক্রিয়েট হচ্ছে। সো দিস ইজ ডেফিনেটলি এ গুড থিং। এবং বাংলাদেশি ব্যবসায়ীরা যে চায়নায় যাচ্ছে, একটু আগে আমি যেটা বললাম যে চায়না তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড, তো আমাদের মেজরিটি প্রোডাক্টস আমরা চায়না থেকেই নিয়ে আসছি। তো বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আমি যেটা বলবো যে প্রোডাক্টটা নিয়ে আসার সাথে সাথে প্রোডাক্টটা রেডি করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য টেকনোলজিটাও নিয়ে এসে যদি আমরা নিজেরা করতে পারি, দ্যাট উইল বি মাচ বেটার ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। রাইট, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে দেশে বিদেশে কাজ করছেন। সো বর্তমানে আরবানাইজেশন এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? ওয়েল, আরবানাইজেশনের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে আমাদের শহরটাকে বা দেশটাকে বসবাসের উপযোগী করে তৈরি করা। তো সেই ক্ষেত্রেও আমি যেহেতু চায়নায় দীর্ঘদিন ছিলাম, চায়নায় যে একটা কোম্পানিতে আমি আছি এবং আরবান সেক্টরে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, তো সেই পার্সপেক্টিভে আমি বলবো যে আমাদের দেশে এখনও অনেক কাজ করার সুযোগ আছে। লেটস আমি যদি বলি যে গ্রিন প্ল্যান্টেশন, আমাদের ঢাকা শহরে মোটামুটি বলা চলে যে আমাদের গ্রিন প্ল্যান্টেশন একদমই নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা ডেটার কথা বলি, 12-14 বছর আগেও চায়নাতে গ্রিন প্ল্যান্টেশনের পরিমাণ ছিল অনলি 15 to 20%, বাট 2025-এ এসে সেটা 25%-এর উপরে চলে গেছে। ওয়ারেজ ঢাকাতে আমাদের মনে হয় 2 থেকে 4%-এর বেশি হবে না। তো এই সেক্টরগুলো আমাদের আসলে অনেক কাজ করার আছে। আর যদি ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, তো ট্রাফিক ম্যানেজমেন্টের মূল শর্ত হচ্ছে আমাদের বেশি বেশি করে রাস্তা তৈরি করা। তো শুধু রাস্তা তৈরি করলে হবে না, রাস্তাগুলো ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ট্রাফিক ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তো এই সবগুলো সেক্টরে আমরা যদি ম্যানেজমেন্টের প্রপার ওয়েতে করতে পারি, আমাদের এই দেশেও আসলে অনেক কিছু করার আছে। আচ্ছা, আপনি আপনার কোম্পানির মাধ্যমে কিভাবে কাজ করছেন, কি কি কাজ করছেন? আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি নিয়ে কাজ করি। তো আমাদের কাজই হচ্ছে রোডস, ব্রিজ, বিল্ডিং এগুলো তৈরি করা বা বানানো বা আরবানাইজেশন ক্রিয়েট করা।
নতুন সিটি ডেভেলপমেন্ট করা। তো নতুন সিটিগুলো আমরা যখন ডেভেলপমেন্ট করি আমাদের ওয়ান অফ দ্য মেইন কন্ডিশন থাকে যে মেজরিটি আমরা ল্যান্ডস্কেপিং বা গ্রিনারি যে প্ল্যান্টেশন আর অথবা আপনার নেচার লেক রিভার এগুলো আমরা সিটির মধ্যে মানে এনভায়রনমেন্টাল যে একটা কি বলে এনভায়রনমেন্টাল একটা পরিবেশ তৈরি করা সেইটা আমরা সিটির সাথে সবার আগে চেষ্টা করেছি এটা ইমপ্লিমেন্ট করার জন্য। যেমন বাংলাদেশে আমরা রিসেন্টলি বাংলাদেশের সবচেয়ে মডার্ন একটা সিটি হতে যাচ্ছে জলশিরি আবাসন। তো জলশিরি আবাসনের মাস্টার প্ল্যানটাও আমাদের করা। তো সেখানে আমরা অলমোস্ট মোর দ্যান হাফ অফ দ্য ল্যান্ড আমরা চেষ্টা করেছি গ্রিনারি এবং লেক দিয়ে পরিবেষ্টিত করে রাখার জন্য। আচ্ছা, আমরা জানি যে চায়না অনেক উন্নত একটি দেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে এই যে ব্যবসার যে ব্যাপারগুলো বা বিভিন্ন আঙ্গিকে আমরা কাজ করছি চায়নার সাথে বা করার ইচ্ছে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে এবং চায়নার সাথে কি কি দৃষ্টান্তমূলক পার্থক্য আপনি দেখতে পারেন যেটা আমাদের দেশে উন্নয়ন করার দরকার? আসলে দৃষ্টান্তমূলক পার্থক্য তো আসলে অনেক জায়গায় দেখতে পাই, বাট যেটা বললাম যে চায়না তো চায়না তো হচ্ছে বিগত 40 বছরে চায়না যে ট্রান্সফরমেশনটা, তো সেই ট্রান্সফরমেশন থেকে আমি মনে করি যে আমাদের অনেক কিছু শেখার আছে যে চায়না কোথায় ছিল এখন কোথায় চলে আসছে। তো আমরা বাংলাদেশও আমরা একদম ইয়াং একটা কান্ট্রি, আমাদের এভারেজ এজ পপুলেশন এখন 26+, সো উই আর রিয়েলি ভেরি ইয়াং। তো সেই প্রেক্ষাপট থেকে চায়নার প্রতিটা স্টেপ আমরা গবেষণা করতে পারি এবং এখান থেকে ভালো যে দিকগুলো আছে যেগুলো আমাদের দেশের সাথে যায় সেই জিনিসগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে তো এখন আমরা জানি যে আমাদের সরকার ভালো মতোই কাজ করছেন চায়নার সাথে সম্পর্কটা আরো সুদৃঢ় করার জন্য। সেক্ষেত্রে এমনিতে আর ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করছেন অনেক আগে থেকে ইভেন এখনো করছেন, তাদের জন্য কি পরামর্শ থাকবে, কিভাবে আরো সম্পর্কটা আরো দৃঢ় করা যায়? ওয়েল, ব্যবসা যদি বলি আমরা লাইক প্রোডাক্ট টু প্রোডাক্ট এক্সচেঞ্জ, বাট অন টপ অফ দ্যাট আমার কাছে যেটা মনে হয় যে ম্যান টু ম্যান অর লাইক পিপল টু পিপল এক্সচেঞ্জ, এটা আসলে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং সম্পর্কটা কন্টিনিউ করার ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রাখতে পারে। লেটস আমরা যদি বলি যে বাংলাদেশের জনগণ চায়নাকে যতটা চিনে, চাইনিজ জনগণ হয়তোবা বাংলাদেশকে এখনও অতটা চেনে না। তো আমরা যদি পিপল টু পিপল এক্সচেঞ্জ বা পিপল টু পিপল কমিউনিকেশনটা আরও বেশি মাত্রায় করতে পারি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ এবং চায়নার এখনকার যে সম্পর্কটা আছে এটা আমরা আরও অন্য একটা লেভেলে বা অন্য একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। আচ্ছা, এবং স্টাডির ক্ষেত্রে ওয়াই চায়না আদার্স কান্ট্রি না কেন, বা কি কি বেনিফিটস পাচ্ছেন বাংলাদেশি স্টুডেন্টরা স্পেশালি? ওয়েল, আমি কখনোই বলবো না যে ওয়াই অনলি চায়না আদার্স কান্ট্রি না কেন, কারণ সব দেশেই শিক্ষার জন্য আমরা যেতে পারি। বাট ব্যক্তিগতভাবে আমি চায়নাকে কেন সাজেস্ট করব বা সবাইকে বলবো যে চায়না আপনি কেন চুজ করবেন, আমার মতে হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনি মেডিকেল পড়ছেন, যাই পড়ছেন, আপনি অন্যান্য দেশে যখন পড়বেন ওইখানে পড়াশোনা শেষ করে আপনি সার্টিফিকেট পাবেন। বাট চায়নাতে পড়ার সাথে সাথে আপনার যে মেজর যে আপনার একটা অ্যাডভান্টেজ আপনার আসবে সেটা হচ্ছে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটাও আপনার সাথে সাথে হয়ে যাচ্ছে। চাইনিজ ল্যাঙ্গুয়েজটা হয়ে যাওয়ার কারণে, কারণ এখন এটা অস্বীকারের উপায় নেই, সারা ওয়ার্ল্ডেই চাইনিজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং সারা ওয়ার্ল্ডেই চায়নার ইনভেস্টমেন্ট আছে। সো যখন আপনি পড়াশোনার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটাও রপ্ত করতে পারবেন, আপনার জন্য নট অনলি বাংলাদেশ, নট অনলি চায়না, পুরো ওয়ার্ল্ডই ওপেন হয়ে যাবে। এবার একটু আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে, আপনার হোম টাউন কোথায়, পড়াশোনা কোথায় করেছেন? আমার হোম টাউন তো বেসিক্যালি আমি হচ্ছে সন্দ্বীপ, চিটাগাংয়ের ছেলে, বাট আমার জন্ম বড় সব ঢাকায়। তো আমার জন্ম ছিল মিরপুরে, বাট আমার শৈশবকাল পুরোটাই কেটেছে হচ্ছে খিলগাঁওয়ে। তো এরপরে আমি ঢাকায় বাংলাদেশে ম্যাট্রিক মানে যেটা আমরা এসএসসি বলি, এইচএসসি দেওয়ার পরে আমি চায়নায় চলে যাই। তো আফটার দ্যাট রেস্ট অফ দ্য লাইফ ইজ দেয়ার মোস্টলি ইন চায়না। তো মাঝে মাঝে দেশে আসি বিভিন্ন কাজের জন্য, কাজের পরিপ্রেক্ষিতে। ফুল ফ্যামিলি কি ওখানে এখন থাকছে? আমার ফ্যামিলি চাইনিজ। আচ্ছা, ওখানে তো আমার ওয়াইফ কিডস সবাই চাইনিজ। আচ্ছা, খুব ভালো। সো তাদেরকে বাংলা কালচার শেখাতে আপনার কেমন লাগে, মানে কতটুকু তারা জানেন বাংলা কালচার সম্পর্কে? আমি সর্বোচ্চ চেষ্টা করি বাংলাদেশি কালচারের সাথে তাদেরকে পরিচিত রাখার জন্য। যেমন আমার মেয়ে বড়টা, ওর প্রতি শনিবার রবিবারে বাংলাদেশে আমি টিচার ঠিক করে দিয়েছি, তো টিচার বাংলা পড়ায়। আর আমার ওয়াইফ মোটামুটি ভালোই বাংলায় কমিউনিকেশন করতে পারে। তো মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আমি একসাথে বাংলা নাটকও দেখি। বাংলা নাটকগুলো আমার আসলে খুব ভালো লাগে। তো ওগুলো থেকে যেমন আমি ওই চাইনিজ নাটক সিনেমা দেখতে দেখতেও চাইনিজটা শিখে ফেলেছি। তো আমার চেষ্টা সবসময় আছে বা থাকবে যে ওদেরও বাংলা কালচারের সাথে, বাংলা ভাষার সাথে যতটুকু সম্ভব সম্পৃক্ত করা।
আচ্ছা, খুব ভালো, দারুণ একটি বিষয় জানতে পারলাম আসলে আপনার সম্পর্কে। আমাদের যে শিক্ষার মান এখন, যেটা আমরা জানি যে আমাদের বাংলাদেশের তুলনামূলক আদার্স কান্ট্রি থেকে আমাদের শিক্ষার মানটা খুব বেশি উন্নত না। সেই জায়গা থেকে উন্নত না হওয়ার কারণটা এবং উন্নত করার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমি যেহেতু শিক্ষাবিদ না, তো শিক্ষার মান নিয়ে আমি আসলে কথা বলবো না। বাট যেহেতু আমার বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি আমার বাংলাদেশেই করা, বাট এরপরে হচ্ছে উচ্চশিক্ষা আমার ব্যাচেলর থেকে পিএইচডি সব কিছু আমার চায়নাতে করা। তো ওদের যেটা আমি দেখেছি যে চায়নায় ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট যে ইস্যুটা আমার কাছে ভালো লেগেছে যে আমি জানি কোন বছরের কোন সালের কোন মাসের কয় তারিখে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। সো আমি যদি আমার পড়াশোনাটা আমার মতো করে মনোযোগ দিয়ে করি, আমি ওই দিনই ওই বছরের ওই দিনে আমি পাশ করে বের হতে পারবো। বাট আমাদের দেশে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে দেখা যাচ্ছে এবারে পরীক্ষা চলাকালীন সময় 2-3টা পরীক্ষা স্থগিত হয়ে যায়, তো এটা আবার পরে নিচ্ছে। সো এটা স্টুডেন্টের উপরে আমার মতে হচ্ছে বিশাল একটা ইম্প্যাক্ট করে। আর আরেকটা জিনিস যেটা চায়নায় হাতে কলমে পড়াশোনা শেখানো হয়, হাতে কলমে যে আমি ইঞ্জিনিয়ারিং করছি বা পড়ছি, তা আমি শুধু পড়াশোনার পাশাপাশি ল্যাবে কাজ করা, আমাকে নিয়ে ফিল্ডে নিয়ে যাওয়া, আমার প্রফেসর বিভিন্ন প্রজেক্টে আমাকে লাগানো, তো আমি যে প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখতে পারছি সেটা আমার ভবিষ্যতের জন্য অনেক বেশি কাজ দেয়। আচ্ছা, যেহেতু আপনি চাইনিজ ভাষা খুব ভালো পারেন, সো আজ আমাদের প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে সেটা যদি আপনি চাইনিজে বলেন এবং তারপর আমাদের ট্রান্সলেট করে বলেন তাহলে বেশ দারুণ হয়। 下一周末是一个孟加拉电视台的表演，我觉得每次来这里我感觉非常高兴。那我也祝福这些更多的中国和孟加拉的人一起来这种的节目上面代表中国和孟加拉。এটা একটু ট্রান্সলেট আগে শুনে নিব। আমি ট্রান্সলেটটা হচ্ছে আমার চায়ের চুমুক অনুষ্ঠানে আমি এর আগেও এসেছি, আমি এবারও এসেছি, তো আমার সবসময় ভালো লাগে এবং আমি বিশ্বাস করি যে আমাদের চায়ের চুমুক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এবং চায়না বা আমরা যারা চায়নায় আছি বা যারা চাইনিজরা বাংলাদেশে আছে, আমরা বাংলাদেশ এবং চায়নার যে সম্পর্ক সেটাকে আমরা অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। বা চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যখন বলছিলেন চাইনিজ তখন একদমই মনে হচ্ছিল না যে আপনি বাঙালি, আবার যখন আপনি বাঙালি বলেন, বাংলার কথা বলেন, তখন আবার মনে হয় না যে আপনি চাইনিজ। আসলে আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন, সবসময় অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।